সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি বাংলার প্রতিদিনের আয়োজন বিবিসি আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই দেখে নেব হেডলাইন। গাজা পুনর্গঠনে সামিল 10 মুসলিম রাষ্ট্র, ট্রাম্পের শান্তি পরিষদের যাত্রা শুরু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে দেশ গঠনের অঙ্গীকার তারেক রহমানের। মক্কা মদিনার মসজিদ প্রস্তুত, তারাবি ও খুতবার জন্য ইমামদের নির্বাচন। ইরানের বিক্ষোভে ৩১17 জন নিহত। আজান ও ইকামত ছাড়া মাইকের ব্যবহার নয়। রমজানের সৌদিতে কড়াকড়ি অবস্থান। ইন্দোনেশিয়ায় বিশ্বের প্রাচীনতম গুহাচিত্রের সন্ধান। বিশ্বের অর্থনৈতিক ফোরামের মঞ্চে মিথ্যার ছড়াছড়ি। গ্রিনল্যান্ড থেকে ন্যাটো, সবখানি তথ্য বিকৃতি, সরব হল আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। অবসরে সুনিতা উইলিয়াম। এবার দেখে নেব বিস্তারিত খবর। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের এক জমকালো অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে গাজা পুনর্গঠন এবং প্রশাসনিক তদারকির জন্য বোর্ড অফ পিস গঠনের স্বাক্ষর করেছেন। সেখানে ট্রাম্পের দাবি, গাজা যুদ্ধের অবসান এখন সময়ের ব্যাপার মাত্র। এই বোর্ডেই শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কাজ করবে। এই পর্ষদের সদস্য হিসেবে যোগ দিতে এখন পর্যন্ত 10টি মুসলিম দেশ সম্মতি হয়েছে। এদের মধ্যে রয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, মিশর, জর্ডান, কাতার, বাহরাইন, মরক্কো, পাকিস্তান এবং ইন্দোনেশিয়া। এছাড়াও সদস্য দেশ হিসেবে আরও স্বাক্ষর করেছে আর্জেন্টিনা, হাঙ্গেরি, আজারবাইজান, আর্মেনিয়া, বুলগেরিয়া, প্যারাগুয়ে এবং উজবেকিস্তানের মতো দেশগুলো। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এতে যোগ দেবেন বলেও নিশ্চিত করা গেছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ এই পরিষদের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। ট্রাম্প এই পরিষদের আজীবন চেয়ারম্যান। এছাড়া একটি শক্তিশালী এক্সিকিউটিভ বোর্ড গঠন করা হয়েছে বলে সদস্যদের মধ্যে রয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, জ্যারেড কুশনার ট্রাম্পের জামাতা, টনি ব্লেয়ার ব্রিটিশ সাবেক প্রধানমন্ত্রী, অজয় বাঙ্গা বিশ্বব্যাংক প্রেসিডেন্ট। শান্তি পরিষদ গঠন হলেও অনেক শক্তিশালী দেশ এর থেকে দূরত্ব বজায় রেখেছে। ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি এই পরিষদে যোগ দেয়নি। ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার জানিয়েছেন, রুশ প্রেসিডেন্ট পুতিনকে আমন্ত্রণের কারণে তারা এতে স্বাক্ষর করেনি। স্পেনকে এই পরিষদে প্রতিরক্ষা বাজেট নিয়ে কড়া সমালোচনা করেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে পুতিন আমন্ত্রণ পেলেও এ বিষয়ে পর্যালোচনা করছে বলে জানিয়েছে ক্রেমলিন। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের 1803 নম্বর রেজলিউশন অনুযায়ী এই বোর্ড গাজায় একটি অন্তর্বর্তীকালীন প্রশাসন হিসেবে কাজ করবে। এর প্রধান কাজ হবে গাজায় অবকাঠামো পুনর্গঠন, বিশাল অঙ্কের বিনিয়োগ আকর্ষণ এবং দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করা। এশিয়ার ভূ রাজনৈতিক পট পরিবর্তনের একটি বড় ধাপ দেখা গিয়েছে। পরবর্তী সংবাদ। বিএনপি ক্ষমতায় এলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত আদর্শ এবং ন্যায়পরায়ণতার ভিত্তিতেই রাষ্ট্র পরিচালনা করা হবে বলে সিলেটের নির্বাচনী জনসভা থেকেই এই মর্মে বড় প্রতিশ্রুতি দিলেন দলের চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার বেলা 11:30 নাগাদ সিলেটের আলিয়া মাদ্রাসার মাঠে জনসভায় তিনি স্পষ্ট করেন, আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও সুবিচারের বাংলাদেশ। এ নিয়ে প্রায় 23 মিনিটের ভাষণে তারেক রহমান অভিযোগ করেন, নির্বাচনের প্রাক্কালে দেশে বিদেশে নতুন করে ষড়যন্ত্র ও ভোট ডাকাতির ষড়যন্ত্র শুরু হয়েছে। পোস্টাল ব্যালট নিয়ে অনিয়মের দিকে ইঙ্গিত করে তিনি দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান। বিগত 16 বছরের দুঃশাসনের কথা স্মরণ করিয়ে বিএনপি প্রধান বলেন, উন্নয়নের নামে দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করা হয়েছে। ইলিয়াস আলীর মতো নেতাদের গুম এবং অগণিত কর্মীর আত্মত্যাগের প্রসঙ্গ টেনে তিনি আবেগী সুরে জানান, আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষ জয়ী হলেই গণতন্ত্রের পূর্ণাঙ্গ যাত্রা শুরু হবে। বক্তব্যের শেষে আগামীর পরিকল্পনা হিসেবে কৃষকদের ফার্মার্স কার্ড এবং দরিদ্রদের জন্য ফ্যামিলি কার্ড চালুর কথা জানান তিনি। জনসভায় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন। তারেক রহমানের বার্তা ছিল পরিষ্কার,
দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ। উল্লেখ্য, এদিন থেকেই বাংলাদেশে শুরু হয়েছে নির্বাচনী প্রচার। চলবে আগামী 10ই ফেব্রুয়ারি পর্যন্ত। পরবর্তী সংবাদ। ডিসেম্বরের শেষ থেকে ইরানে ছড়িয়ে পড়া অস্থিরতা এবং বিদেশি মদস্পুষ্ট নাশকতার নিহতের আনুষ্ঠানিক পরিসংখ্যান প্রকাশ করল তেহরান। বুধবার দেশটির ফাউন্ডেশন অফ ভেটারানস অ্যান্ড মার্টার্স জানিয়েছে, এই সহিংসতায় মোট ৩১১৭ জন প্রাণ হারিয়েছেন। ইরান সরকার এই পুরো ঘটনাকে মার্কিন মদস্পুষ্ট সন্ত্রাসী নাশকতা হিসেবে বর্ণনা করেছে। সরকারি তথ্য অনুযায়ী নিহতদের মধ্যে ২,৪২৭ জনই হচ্ছেন জওয়ান এবং নির্দোষ পথচারী, যাদের শহীদ ঘোষণা করা হয়েছে। জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সচিব আলী আকবর জানান, ৬৯০ জন ছিলেন দাঙ্গাকারী এবং সন্ত্রাসী, যারা সামরিক স্থাপনার হামলা চালানোর সময় প্রাণ হারান। তার দাবি, জওয়ানদের বিপুল আত্মত্যাগই প্রমাণ করে যে নিরাপত্তা বাহিনী চরম সহনশীলতার পরিচয় দিয়েছে। তেহরানের অভিযোগ, দাঙ্গাকারীরা জনতাকে ঢাল হিসেবে ব্যবহার করে নাশকতা চালিয়ে যাচ্ছিল, যা বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এবার পরবর্তী সংবাদ। রমজান খুব শীঘ্রই শুরু হতে চলেছে। পুরো বিশ্বের মুসলিমরা এই পবিত্র মাসের জন্য প্রস্তুতি নিচ্ছেন। মক্কা ও মদিনার দুটি প্রধান মসজিদ আল হারাম এবং মসজিদ নবমী রমজান ও উমরা সফরের জন্য সব ব্যবস্থা সম্পূর্ণ করেছে। মসজিদে ইবাদত করার জন্য হজযাত্রীদের সাহায্য করার জন্য ইমামদের নির্বাচন করা হয়েছে। এই সভার নেতৃত্ব দিয়েছেন শেখ প্রফেসর ডক্টর আব্দুর রহমান আল সুদাইস। সভায় তারাবি, খুতবা, সেহরি এবং ইফতার সহ সকল ইবাদতের পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। ইমামদের জন্য বিশেষ প্রশিক্ষণও দেওয়া হয়েছে। এতে কোরআন পাঠ, ধর্মীয় বক্তৃতা এবং বক্তব্য দেওয়ার ওয়ার্কশপ অন্তর্ভুক্ত। এই প্রশিক্ষণ দেওয়া হয় যাতে ইমামরা বিশ্বজুড়ে মুসলিমদের জন্য ভালোভাবে ধর্মীয় শিক্ষা দিতে পারেন। তারাবিহের জন্য 7 প্রধান ইমাম বাছাই করা হয়েছে। তারা হলেন শেখ আব্দুল রহমান আল সুদাইস, শেখ মাহের আল মুত্তাকি, শেখ আব্দুল জুহানি, শেখ বান্দার বলিলা, শেখ জাসির দাউসিরি, শেখ বাদর আল তুর্কি এবং শেখ ওয়ালিদ আল শামশান। তারা সবাই কোরআন পাঠ এবং ধর্মীয় শিক্ষায় অভিজ্ঞ। রমজান দেখে চাঁদ দেখে রমজান শুরু হবে। সম্ভবত 18 ফেব্রুয়ারি 2026 থেকে রোজা শুরু হবে। পুরো মাসে মসজিদগুলোতে লাখ লাখ মুসলিম নামাজ পড়বেন, উমরাহ করবেন এবং ইবাদত করবেন। মসজিদ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে সেই সব পরিষেবা, নিরাপত্তা এবং সুবিধা যাতে ঠিকমতোভাবে থাকে। দীর্ঘ 27 বছরের গৌরবোজ্জ্বল মহাকাশ যাত্রার ইতি টেনে অবসর নিলেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনিতা উইলিয়ামস। নাসা নিশ্চিত করেছে, গত 27 ডিসেম্বর 2025 থেকে তার অবসর কার্যকর করা হয়েছে। নাসার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ 608 দিন মহাকাশে কাটানোর নজির রয়েছেন তার। 62 ঘন্টা মহাকাশযানের বাইরে কাটানোরও বিশ্ব রেকর্ডও তার দখলে। ফেডারেল এমপ্লয়িজ রিটায়ারমেন্ট সিস্টেম অনুযায়ী তিনি এখন থেকে পেনশন পাবেন। ধারণা করা হচ্ছে তার পেনশন হতে পারে $43,200, অর্থাৎ 36 লক্ষ টাকা। তার পাশাপাশি সামাজিক সুরক্ষা ভাতা, বীমা এবং আজীবন চিকিৎসার সুবিধা পাবেন তিনি, এই প্রবাদপ্রতিম মহাকাশচারী। প্রিয় দর্শক, এই ছিল আজকের সর্বশেষ সংবাদ। প্রতিদিনের বিশ্ব প্রবাহ বিবিসি বাংলার দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।